হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে বেশ কয়েকদিন হলো আমি কোনো ব্লগ ভিডিও দিইনি, 15-16 দিন মতো হলো কোনো ব্লগ দিইনি। তো 4-5 দিন আগে দুটো শর্টস দিয়েছি, তো যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে। তো মন, মানসিকতা, শরীর কোনোটাই ভালো ছিল না, আর এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক নেই। তো পরিস্থিতি এমনই হয়ে গেছে যে তো আজকে বেশ কয়েকদিন হলো তো আমার দাদা মারা গেছে। তো 26 তারিখ, জুলাইয়ের 26 তারিখ হলো মারা গেছে। এর আগে তোমাদেরকে অনেকবার আমি ভিডিওতে বলেছিলাম যে দাদা অসুস্থ, খুলে কোনো সময় বলিনি, একবার তোমাদেরকে বলেছিলাম যে দাদা ডাক্তার দেখাতে গেছে, কটক এমসেতে গেছে, বৌদির সঙ্গে গেছে, বা কালী পুজোর সময় অনেক দিন আগের কথা। তো একবার তোমাদেরকে বলেছিলাম যে ওই কালী পুজোটার সময় দাদা হসপিটালে ভর্তি ছিল, পিজিতে। তোমাদেরকে একবার বলেছিলাম যে ওখানে ডাক্তারবাবু বায়োপসি রিপোর্ট করতে দিয়েছে। তো অনেকেই তো জানো যে বায়োপসি রিপোর্টটা কী কারণে করতে দেয় ডাক্তারবাবু, তবুও তোমাদেরকে খুলে কোনো সময় বলিনি। তো দাদার ক্যান্সার ধরা পড়েছিল, লাংসে হয়েছিল। তো আমরা সবাই জানি যে ভালো হয়ে যাবে। তো প্রথমে ধরার পর সবাইকে এটাই ডাক্তারবাবু বলেছে যে ক্যান্সারের জার সেরকমভাবে কিছু নয়। তো সবাই এতদিন জানতাম যে ট্রিটমেন্ট হচ্ছে, হয়তো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। ক্যান্সার কোনো সময় ভালো হয় না জানি, তো হঠাৎ করে কিছু হবে সেটা কেউ ভাবতে পারেনি। 2 বছর, 3-4 বছর থাকবে এরকমই একটা ভেবেছিলাম সবাই। কেমো চলছে, হয়তো ঠিক হয়ে যাবে এরকমই ভেবেছিলাম। তো সেইভাবে দাদা ট্রিটমেন্ট চলছিল কটক এমসেতে। তো 12টা কেমো দেওয়া হয়েছে দাদাকে। এই লাস্ট জুলাইয়ের 19 তারিখ, 19-20 তারিখ এরকমই হবে, 19 তারিখ আরও হবে এরকমই। দাদাকে লাস্ট কেমোটা দিতে নিয়ে গেছিলো বৌদি। তো এতদিন যে ও কেমো নিচ্ছে, ওর শরীর তেমন খারাপ ছিল না, ঠিকই ছিল, বা হয়তো ভেতরে কষ্ট হতো, কাউকে বলেনি বা কিছু একটা হবে হয়তো। আমরা যখনই জিজ্ঞাসা করতাম বলতো না ঠিক আছি। প্রথমে 3-4টা কেমো ভালোভাবে নিয়েছে, 4-5টা কেমো ভালোভাবে নিয়েছে, কোনো শরীর খারাপ, কোনো অসুস্থ, কোনো কিছু ছিল না। তারপর থেকে যতগুলো কেমো নিয়েছে বমি হতো, বমি পায়খানা এরকমই হতো। 2-4 দিন এরকমই অসুবিধা হতো, তারপরে আবার ঠিক হয়ে যেত, আর কোনো প্রবলেম ছিল না শরীরে। দাদা এমনিতে আমাদের একটু মোটা সোটা শরীর স্বাস্থ্য ছিল, ওর শরীরটাও কোনো সময় ভাঙেনি, রোগাও হয়নি। শুধু চুলগুলো উঠে গেছিলো মাথায়, কেমো দেওয়ার পরে পুরো মাথার দাঁড়ি ফাঁড়ির সব চুল উঠে গেছিলো, এমনকি ভ্রুর চুলগুলোও উঠে গেছিলো, উঠে গেছে, আর হয়ও নি। তো এইবারে জুলাইয়ের আগস্টে লাস্ট কেমো যেটা ছিল, ডাক্তারবাবু বলেছিল যে এই লাস্ট কেমোর পর এই আগস্টের 5 তারিখে ওরা আবার কটক এমসেতে যাবে, ওখানে গিয়ে থাকবে রুম ভাড়া করে। তো ওখানে ব্লাড আরও কী সব যা আছে সব টেস্ট করতে দেবে। তো তারপর 9 তারিখে পেট সিটি হোল বডি স্ক্যান করাবে, যে ক্যান্সারটা যে জায়গায় ছিল ওই জায়গায় আছে না ছড়িয়েছে বা কী ব্যাপার, এরকমই এই আগস্টের 9 তারিখে হবে, ডাক্তারবাবু ডেট দিয়েছিল। কিন্তু তার আগেই হঠাৎ করে কি হয়ে গেল তোমাদেরকে। এই লাস্ট কেমোটা নিয়ে আসার পরেই ওর শরীরটা খুব খারাপ হলো, শ্বাসকষ্ট হলো। এর আগে 2বার ওর ব্লাড শর্ট হয়ে গেছিলো, কেমো দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। এখানে এসে হসপিটালে ভর্তি করে ওকে ব্লাড দেওয়া হলো, তখনও পর্যন্ত ডাক্তারবাবু বলছে যে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা, কোনো প্রবলেম, কোনো কিছু নেই। দাদাকে সবাই জিজ্ঞাসা করতাম তোর কোনো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, ও কোনো সময় বলতো না যে হ্যাঁ আমার কোনো অসুবিধা হচ্ছে। এক আধ সময় রাত্রে ঘুমোতে পারতো না, একটু কেমন যেন করতো। তো ওখানেও জিজ্ঞাসা করলে বলতো, এমনি উঠে বসে থাকতো। আর আমার তো এইখানে সামনে বাড়ি, আমি রোজ যেতাম দাদাকে দেখতে, রোজ বিকেলে একবার করে যেতাম দাদাকে দেখতে সবসময়। যবে থেকে অসুস্থ হয়েছে, ও তো কলকাতায় কাজ করতে থাকতো, তো যবে থেকে অসুস্থ হয়েছে আজকে 9 মাস 10 মাস মতো হলো বাড়িতে আছে, ওই কালী পুজোর সময় থেকে, দুর্গা পুজোর সময় থেকে। ও
ওই সময় ওর প্রথমে সিমটমটা দেখা দেয় পায়ে, পা ফোলা, আর কোনো অসুবিধা নেই। ওই পা ফোলা ডাক্তার দেখাতে দেখাতে এখানে কোনো ডাক্তারের ওষুধ কাজ করলো না। তখন পিজিতে দেখালো, তখন থেকেই ওখানে সব রিপোর্ট করার পরে ডাক্তারবাবু বায়োপসি রিপোর্ট করতে দিল। তো তারপরে ওকে 1 সপ্তাহ হসপিটালে রেখেছিল, তারপরে ছেড়ে দিল। তো তার রিপোর্ট ছোটো ভাই আনতে যেতে ওখানেই ডাক্তার বললো যে এই ব্যাপার। তো তখনও পর্যন্ত আমরা কেউ জানি না যে ক্যান্সার কোন পেজে আছে, ফার্স্ট, সেকেন্ড কি থার্ড পেজ বা কিছু। শুধু বললো যে শুধু একটু জার্ম, আর কিছু না, ওটা ঠিক হয়ে যাবে ট্রিটমেন্ট করলে। তো আমরা সেইভাবেই মানে কোথায় দেখাবে না দেখাবে আলোচনা করে কটক এমসেতে নিয়ে গেল। তো ওখানে ট্রিটমেন্ট চলছিল ভালোভাবে। তো কোনো সময় বলতেও না যে আমার শরীরটা কিছু খারাপ করছে বা কিছুই না। তো এই লাস্ট কেমোটা নিয়ে আসার পরে লাস্ট কমপ্লিট হয়ে গেল। তো তারপর থেকেই আসার 1-2 দিন, আসার পর থেকেই ওর যেরকমই হয় গা বমি সেরকমই 2-1 দিন হচ্ছে, কোনো আর সেরকম কিছু নেই। তো এর আগে 2বার ওর ব্লাড শর্ট হয়ে যেতে ব্লাড দেওয়া হলো ওকে এখানে হসপিটালে। ব্লাড দিয়ে তার আবার কয়েকদিন পর নিয়ে গিয়ে ওখানে কেমো দেওয়া হলো। তারপর তো এই কেমোটা নিয়ে আসার পর থেকেই ওর মানে শ্বাসকষ্ট বাড়লো, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো আমরা কিছুতেই বুঝতে পারছি না, আর এত দূরের রাস্তা। তো ওখানে কোনো ডক্টরের সঙ্গে কল করে যে কথা বলবো সেটাও করা যাবে না, কারণ ওখানকার ডক্টর কিছু মানে ফোনও ধরবে না, কথাও বলবে না। আর এরকমই ক্যান্সার পেশেন্ট, তো এখানে কোথাও হসপিটালে ভর্তিও নেবে না। এখানে সামনাসামনি ডাক্তার ওই যে গ্যাস দেয়, তো ওইগুলো এমনি 2 দিন দিল। তো তারপরে ওগুলোই আর কোনো কাজ করলো না। তো তারপরে এমনি বড় অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে, যেগুলো হসপিটালে দেওয়া হয়, তো ওগুলো নিয়ে এসে তো দেওয়া হলো। তো যেই দিন বিকেলে দেওয়া হলো সেটা হচ্ছে 23 তারিখ 24 তারিখ এরকমই হবে, ঠিক টাইম মানে বলতে পারছি না, এরকমই হবে। তো খুবই অসুবিধা হলো। তো সবাইকে ফোন টোন করে তো রাত 10টার সময় গাড়ি ঠিক করা হলো, নিয়ে যাওয়া হবে কটকে। মানে ওই অক্সিজেন সমেত, মানে একটুও হাঁটাচলা ও নিজে থেকে কিছুতেই করতে পারছে না। হাঁটাচলা করলেই ওর মানে শ্বাসকষ্ট এমনই হচ্ছে, মানে চোখের সামনে না দেখলে কেউ বুঝতে পারবে। তো চেয়ারে বসিয়ে 3-4টা ফ্যান চালিয়ে রাখা হয়েছে, অক্সিজেন দেওয়া হচ্ছে। তো এমনি প্রাইভেট গাড়ি ঠিক করলাম। তো ওখানে গাড়িতে তুলতেই মানে যেন আরও কষ্ট বেড়ে যাচ্ছে, মানে ও গাড়িতে যেতে পারবে না গরমে। তো মানে ওই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো, প্রাইভেট যে কারগুলো হয় মারুতি, ওগুলো নামিয়ে দেওয়া হলো, ওখান থেকে নিয়ে যাওয়া হলো না। তো তারপরে আবার এসি অ্যাম্বুলেন্স ঠিক করে তো রাত 12টার সময় নিয়ে যাওয়া হলো। মানে বাড়িতে কি পরিস্থিতি সেটা চোখের সামনে কেউ না দেখলে বুঝতে পারবে না আমার মুখের কথা। আর আমি সেইভাবে বলতেও পারছি না তোমাদেরকে সবটা, পুরো বাইরের লোকজন ভর্তি, তো রাস্তা যেতে পারছে না, এত প্রবলেম হচ্ছে। তো আমাদের কাছাকাছি এখানে তমলুক হসপিটালে, ওখানে মানে নার্সিংহোমে, হসপিটাল নয় সরি, নার্সিংহোমে ওখানে ভর্তি করা হলো। তো ওখানে ভর্তি করতে, ওখানে তো ক্যান্সারের কোনো চিকিৎসা হয় না। তো তখন নিয়ে যেতে পারছে না বলে ওখানে সঙ্গে বৌদি গেছিলো, আমার ছোটো ভাই, বৌদির ভাই, বৌদির বোনের মানে বর, ভগ্নিপতি। তো আরও বাড়ির কাছে একজন কাকিমা তো গেছিলো। তো ওখানে নার্সিংহোমে ভর্তি করা হয়। তো ওখানে কোনো ট্রিটমেন্ট করছে না, শুধু অক্সিজেন দিয়েই আইসিইউতে রেখে দিয়েছে। তো সারাদিন মানে রাত কেটে সারাদিন ওখানটাই ছিল। তারপরে ছোটো ভাই আরও ডিসিশন নিল যে এখানে যখন কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, তো রিস্ক তো নিতেই হবে, কটকে এমসেতে নিয়ে যেতেই হবে যেখানে ট্রিটমেন্ট হয়। এখানে ফেলে রেখে তো কিছুই চিকিৎসা হচ্ছে না। তো ওইখান থেকে দাদাকে সন্ধেবেলা নার্সিংহোমে ছাড়িয়ে তো কটক এমসেতে গেল, রাত 2টো বাজে তখন। তো ওখানে পৌঁছে গিয়ে ওখানে হসপিটালে ভর্তি করলো, ভর্তি করে যেখানে যে ডাক্তারবাবু দেখছিলো সবাই দেখলো। তো রাত কেটে ওই দিনে সারাদিন ভোর হয়ে গেলো, এক্সরে যা টেস্ট ওরা তার সব করেছে। তো বিকেলে বলছে যে বুকের মধ্যে জল জমা হয়ে গেছে, ওই জল বের করতে হবে, জল জমা হয়ে গেছে বলেই শ্বাসকষ্ট হচ্ছে। বারবার ফোন করছি, খোঁজ নিচ্ছি। তো তারপরে ডাক্তারবাবু মানে জল বের করে দিল। তো তারপরে ভাই আরও ফোন করে বলছে যে দাদা এখন সুস্থ আছে, জল বের করে দিতে, ও এখন সুস্থ আছে, কোনো প্রবলেম নেই। আর ওখানে মানে কোনো পেশেন্টকে ভর্তি রাখে না, মানে সঙ্গে সঙ্গে মানে দেখে ছেড়ে দেয়। তো বলছে যে বাড়ি নিয়ে চলে যাও পেশেন্টকে, আর এখানে মানে রুগীর আর কোনো প্রবলেম নেই, বাড়ি নিয়ে চলে যাও। তো ওখানে ছেড়ে দিয়েছে। তো তারপরে মানে বাড়ি নিয়ে এলো ভাই, ছোটো ভাই, আরও যারা গেছিলো। তো সবাই যখন বাড়ি এলো তখনও রাত মানে 2:30টা বাজে, এত দূর রাস্তা। তো ওরা এসে বাড়ি আসলো। তো
আর তখন মানে দাদার শরীরের মানে এমন অবস্থা, মানে ও বাথরুম পর্যন্ত, ও তো এমনিতে 2 দিন আগে থেকে হাঁটাচলা করতে পারছে না, বাথরুম পর্যন্ত করতে যেতে পারছে না, মানে ক্যাথি লাগিয়ে দিয়েছে ওখানে, পেছাব মানে বাথরুম করবে করবে সব। তো ওকে মানে সবাই চেয়ার গাড়ি থেকে নামিয়ে চেয়ারে বসিয়ে চেয়ার সমেত ঘরের মধ্যে তুলে নিয়ে এসে রাখা হয়েছে। আর ও তো মানে সোজা হয়ে শুতেও পারছে না, খাটের মধ্যে শুয়ে মানে বসিয়ে, তো লেপ লেপ মাথা সব উঁচু করে দিয়ে মানে ঘাড়ের সমাত করে দিয়ে মানে ঠেস দিয়ে এরকমই বসে আছে। হাত পা মুখ টুক ধুয়ে আমি ওইখানে ছিলাম, জেঠুর বাড়িতে 2 দিন ছিলাম ওইখানে। দাদা আসার আগে 2 দিন ছিলাম, জেঠিমা একা আছে বলে মানে মন খারাপ করছে, কান্নাকাটি করছে, ওখানে ছিলাম 2 দিন। তারপরে দাদাকে নিয়ে এলো হসপিটাল থেকে, ওই রাত্রেও ছিলাম ওইখানে। তো সবাই মিলে ধরে দাদাকে মানে খাটের উপর বসিয়ে টসিয়ে সব ড্রেস চেঞ্জ করে জল টল খাইয়ে দাদাকে যখন শোয় তখন রাত 3:30 বাজে। তখন আর অক্সিজেন দিতে হয়নি, এমনিই ছিল। তারপর দিন মানে সেই রাতটুকু দাদা এমনি ঠেস দিয়ে একটু আমাদেরকে বলছে তোরা গিয়ে শুয়ে পড়, আমি ঠিক আছি। তো যে যার এমনি তখন 3:30 বাজে এমনি শুয়েছি। কিছুক্ষণ পরে তো ভোর হয়ে গেছে, 5টা বাজে। তো সকালবেলা মানে দাদা বৌদিকে বলছে খিদা পাচ্ছে, মুড়ি খেতে দিতে। তো তারপরে দাদা মানে বৌদি এসে জেঠিমাকে ডাকছে, আমিও শুয়েছিলাম। তো ওকে মানে যবে থেকে হয়েছে ওকে সব মানে ফ্রুট খাওয়াতে বলেছে, ফল দুধ ডিম সব, মানে কোনো সময় যেন কোনো মানে মানে ফ্রুটের অভাব না হয়, মানে কমতি না পড়ে। তো তবে থেকে বাদাম কিশমিশ মানে সব সময় ফল ঘরে বাড়িতে, দুধ ডিম সব সময়। শুধু কেমোটা নিয়ে এলে খেতে পারতো না 2-4 দিন, দুধ ডিম কোনো কিছুই, তারপরে ঠিকঠাক মানে খেত। বাদাম ভিজিয়ে রেখেছিল জেঠিমা, 2টো বাদাম দিয়েছে। তো ওইটা খেতে গিয়ে মনে হয় গলায় আটকে গেছে, তো মানে কাশি হচ্ছে, বিষম লেগে গেছে। তো কাশি হতে হতে মানে বমি করছে। আর আমি যে শুয়েছিলাম পাশের ঘরে, তো আমি শুনতে পেয়ে ছুটে উঠে গেছি, গিয়ে দেখছি না বমি করছে। তো তারপরে দাদাকে মুখ টুক ধোয়ালাম, জল খাওয়ালাম। বৌদির শরীরটা খুবই খারাপ ছিল, মাথা যন্ত্রণা করছে, ও সেইখানে পাশে বসে আছে। তো তারপরে দিয়ে বলবে মুড়ি খাওয়াতে, বৌদি বলছে বোন তোমার দাদাকে একটু মুড়ি খাইয়ে দাও। বলতে আমি একটু মুড়ি নিয়ে গেছি, মানে এইটুকুনি 2বার এইটুকুনি মুয়ে নিয়েছে, নিয়ে জল খাইয়ে আর খায়নি, দিয়ে বসে আছে। তখনও পর্যন্ত অক্সিজেন দিতে হয়নি, বলছে আমি ঠিক আছি। তো তারপরে কিছুক্ষণ পরে আমি দাদাকে বললাম দাদা আমি বাড়ি যাই, গিয়ে চান টান করে আমার বাড়িতে ঠাকুরের পুজো দিয়ে আসি, তারপরে আসবো। তো বৌদি জেঠিমা সবাই বলছে বোন এখানে এসে থাকো, কিন্তু 2টো দিন দাদা এরকম অসুস্থ, মানে দাদার কাছেও তো কাউকে লাগবে, তো সবাই থাকলে একটু বাড়ির লোকজন একটু সুবিধে হয়। তা আমি বললাম যে চান টান করে আমি আবার আসবো বলে আমি চান টান করে আবার গেছি, গিয়ে আবার দাদাকে মুড়ি খাওয়ালাম, ওষুধ খাওয়ালাম, সেই এইটুকুনি। তারপরে দুপুরের দিকে দাদাকে মানে ভাত খাওয়ানোর পর থেকে, ভাতও খেয়েছে এইটুকুনি, ভাত খাওয়ানোর পর থেকেই মানে আমি আবার দাদাকে মানে গাটা মুছিয়ে, ওকে তো তোলা যাবে না, গাটা মুছিয়ে মাথা ধুয়ে দিলাম, দিয়ে মুছে দিলাম। আমি ভাত চটকে দিতে বৌদি খাওয়ালো দাদাকে, সেই এইটুকুনি খেয়েছে। খাওয়ানোর পর থেকে বলছে যেন শ্বাসকষ্টটা একটু বেশি হচ্ছে মনে হচ্ছে। তো তারপরে মানে বলছে যে আমাকে একটু অক্সিজেন দে, মনে হয় কষ্ট হচ্ছে। আমি বলছি অক্সিজেন নিবি তাহলে নে। ছোটো ভাইও বাড়িতে ছিল, ও কলকাতা চলে যাবে বলছিল, কয়েকদিন এসছে। তারপর দাদার এরকমই, আর দাদা যেন যেতে দিতে চাইছে না কাউকে, মানে তার কাছ থেকে এরকমই একটা ব্যাপার। ভাইকেও যেতে দিতে চাইছে না, বলছে তুই আজ থাক। তো ছোটো ভাই বলছে ঠিক আছে আমি আজকে আছি, আমি তখন সকালে ভোরে যাব, এই বলে বলছে অক্সিজেন। তো ছোটো ভাই বলছে অক্সিজেন নিতে যদি চাই দে, ডাক্তার বলেছে অক্সিজেন যদি নিতে চাই দেবে, ওতে কোনো ভয়ের কোনো কারণ নেই। তো অক্সিজেন মানে দেওয়া হলো, বলছে একটু নিই তারপরে খুলে দেবো দাদা বলছে। তো ওর কাছে সবাই বসে আছি, তারপরে আমাকে বলছে আমার পাটা একটু ঘষে দে না, পাটা যন্ত্রণা করছে। পাটা একটু ঘষে দিলাম, পিঠে একটু হাত বুলিয়ে দিলাম, দিয়ে আমি জেঠিমা বৌদি ভাই পুরো 3:30টার সময় ভাত খেয়েছি যেদিন বিকেলে, দাদার কাছে বসে আছি। দাদার শরীরটা দেখলে মনে হতো না যে ও অসুস্থ, ওর শুধু মুখটা দেখলে মনে হতো অসুস্থ। মাথায় সব চুল উঠে গেছিলো, তো ন্যাড়া হয়ে গেছে, চোখ দুটো যেন ঢুকে গেছিলো, ওই মুখটা দেখলেই মনে হতো। তারপরে ভাতও তো কারোর সেরকমই খেতে ইচ্ছে নেই, তো যাই হোক কোনোরকম 2টো খেয়েছি। খেয়ে তারপরে একটু এখানে শুয়েছিলাম। তারপরে আমারও শরীরটা এমনিতে মানে ভালো ছিল না,
তা এমনিতে আমি সবসময় মানে এটা নয় সেটাই আমার মানে লেগে থাকে। তো যাই হোক, তো বৌদি বলছে, বোন তুমি তাহলে আজকে যখন ভাই আরও সবাই বাড়িতে আছে, তো তুমি আজকে না হলে বাড়ি যাও, রাত্রে তবু বাড়িতে একটু রেস্ট নেবে, সকালে কাল থেকে এসে থাকবে, ভাই চলে যাবে তখন এসে থাকবে, সবাই মিলে থাকবো একসঙ্গে। আমিও ভাবলাম ভাই যখন আছে ও একটু হেল্প করে দেবে, দাদাকে খাওয়ানো ওঠানো যা কিছু করে দেবে, তাহলে আমিও একটু বাড়ি গিয়ে রেন্ট দিয়ে বিকেলে আমি বাড়ি চলে আসলাম। তারপরে আবার সন্ধ্যাবেলা গেছি দাদাকে দেখতে। সন্ধ্যাবেলা মানে যাই তখন 7:30 বাজে, যাই দাদা দেখছি আবার অক্সিজেন নিচ্ছে। দুপুরবেলা একটুক্ষণ নেওয়ার পরে খুলে দিয়েছিল, আবার রাত্রিবেলা অক্সিজেন নিচ্ছে। তখন আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা তোর কি আরও কোনো অসুবিধা হচ্ছে? বলছে না, আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অক্সিজেন নিলে আমি ঠিক আছি। তো ওইখানে গেছি, আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে আমার পাগুলো একটু ঘষে দে। পা ঘষে দিলাম। আমাকে বলছে পিঠে একটু হাত বুলিয়ে দে না, বলে না মানে কান্নার মতো করে কীরকম একটা কথা বলে, মানে হাউ করে কেঁদে উঠেছে, মানে জোর করে বলছে আমার পিঠ জ্বালা যন্ত্রণা করছে। কেন এরকমই হচ্ছে বলতো, এতদিন তো হয়নি, লাস্ট কেমো নিয়ে আসার পরে কেন হচ্ছে দাদা বলছে। ওর মানে দেখে আমারও মানে চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে। ওর সামনে আর কাঁদতে পারছি না, আমি মুখটাকে লুকিয়ে ওর পিঠের সামনে হাতটা বুলিয়ে আমি বলছি, দাদা রে ভালো হয়ে যাবি, ট্রিটমেন্ট চলছে, ঠিক হয়ে যাবে, তুই মানে একটু কর, এরকমই বলছি। বলে ঘষে টষে দিয়ে ভাইকে রান্নাঘরে, ভাই বসেছিল ওখানে গিয়ে সবাই আছে বলছে, তো সবাই টেনশান করছে যে কী প্রবলেম হচ্ছে, ডাক্তার তো এরকমই বললো। তারপরে ওখানে কথা বলে করে তো আমি আবার সেদিন বাড়ি চলে এসেছিলাম। তো দাদাকে বলছে, দাদা রে তুই সাবধানে থাক, আমি বাড়ি যাই রাতে, আমি সকালে আসবো, ভাই আছে কোনো অসুবিধা হবে না তোর, বলে আমি বাড়ি চলে আসলাম।